দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে এদের ক্ষেত্রফল। তাহলে দেখো এদের যদি দেওয়াই থাকে আমাদের যে 1 নং তাহলে দুইটি বর্গক্ষেত্রের মানে তাহলে একটি, তাহলে মনে করি দেখার দরকার নাই, তাহলে আমরা কি লিখব একটি, এখানে দেওয়া আছে ভাষাটা দিতে পারো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি a মিটার। তাহলে সুতরাং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অবশ্যই a স্কয়ার বর্গ মিটার, এবং অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য b মিটার। সুতরাং অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল b স্কয়ার বর্গ মিটার, কারণ বাহুর উপর স্কয়ার। তাহলে সুতরাং ক্ষেত্রফলের অনুপাত সমান a স্কয়ার অনুপাত b স্কয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, যা অতি সহজে আয়ত্ত করে ফেলে। শিক্ষার্থীরা, পরের প্রশ্নটি ছিল একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল এই ধরনের প্রশ্ন থাকলে তোমরা আগে খেয়াল করবা, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে গেলে আমাদের কি লাগে? পাই আর স্কয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে লাগে a স্কয়ার, অর্থাৎ বাহুর উপর স্কয়ার। এদের পরিসীমার অনুপাত, পরিসীমার যদি আমরা 2 পাই r লিখি তাহলে বৃত্তর পরিসীমা হয়ে যাবে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4a। তাহলে আমরা কি কি এখান থেকে নিব? প্রথমে আমরা নিব বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে মনে করি বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ লাগবে। কি লাগবে? ব্যাসার্ধ সমান r একক, এখানে কোনো মিটার দেয়া নেই। তাহলে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার বর্গ একক। হ্যাঁ, এরপর আসি বৃত্তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা মানে খেয়াল রাখবা পরিধি যেটা ঠিক সেটাই। তো কলমের কালি শেষ হয়ে গেছে। তাহলে আমরা 2 পাই r নিতে পারি, তাহলে এটা হবে একক শুধু। হ্যাঁ, এবার আসি এবং বর্গের বাহুর দৈর্ঘ্য। তো বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে? a একক নিয়ে নাও। তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার বর্গ একক হবে। তারপর বর্গের পরিসীমা নিয়ে নাও। হ্যাঁ, সবগুলো আগে নিয়ে নিবা। তাহলে 4a একক হবে। ক্ষেত্রফল কথাটি যেখানে সেখানে বর্গ কথাটি থাকবে, আর অন্যগুলোর ক্ষেত্রে কখনোই বর্গ কথাটি থাকবে না। তো আমাদের প্রশ্ন মতে ছিল দুইটা সমান। কি সমান? তাদের ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। তো এখন আমরা আর স্কয়ার বাই a স্কয়ার নিব। তাহলে পাই এর সাথে গুণ ছিল r, তাহলে যদি আর উপরে থাকে পাইটা যাবে ঠিক নিচে, তাহলে এখানে যাবে 1। খুব সহজ টেকনিক। তাহলে আমরা এখান থেকে যদি r বাই a স্কয়ার লিখি তাহলে 1 বাই পাই হবে। তাহলে আমরা বলতে পারি r বাই a ইকুয়ালস টু 1, এটা কি রুট হয়ে গেল? তাহলে আমরা এটাও বলতে পারি যে r বাই a ইকুয়ালস টু 1 বাই রুট পাই। এতটুকু আমাদের শুধু মান বের করলাম। এরপরে প্রশ্ন ছিল এদের অনুপাত সমান পরিসীমা একটা হচ্ছে 2 পাই r অনুপাত 4a। তাহলে 2 পাই r উপরে নিচে হচ্ছে 4a।
তাহলে অনুপাত মানে কি হচ্ছে ভাগ, তাহলে আমরা ভাগ করে দিলাম, কাটাকাটি করে দিলাম, তাহলে কি হচ্ছে উপরে পাই আর নিচে 2a। তাহলে আমরা পাই বাই 2a এক জায়গায় করে নিলাম আর r বাই a আরেক দিকে করে নিলাম। তাহলে পাই বাই 2 ইন্টু r বাই a এর মান আমাদের কাছে কত আছে 1 বাই রুট কি পাই, তাহলে 1 বাই রুট পাই। তাহলে শুধু পাই এর কাছে অবশ্যই দুইটি রুট পাই আছে আর এখানে 1 বাই রুট পাই, তাহলে এই রুট পাই একটা কেটে দিলাম। তাহলে আমরা বলতে পারি রুট পাই অনুপাত 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই, তাহলে আমরা সেই অংশগুলো থেকে আমরা মনে করি নিয়ে নিব। তাহলে 3 নং, মনে করি একটি সংখ্যা 3x অনুপাত থাকলে, তোমরা দেখো আমি এখানে একটা কথা বলতে চাই, যদি আমার এখানে 300 হয় এখানে 400 হয়, এটা হতে পারে, আবার বলতে পারি এইখানে 30 হতে পারে, 40 হতে পারে, হতে পারে 6, হতে পারে 8। তাহলে আমরা কি নির্দিষ্ট করে বলতে পারবো কোন অনুপাতটা সঠিক? না, আমরা বলতে পারবো না। তাহলে অবশ্যই আমরা এর সাথে x দিয়ে দিব প্রথম অনুপাতের সাথে, আর দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা 4x দিয়ে দিলাম। তাহলে সংখ্যার লসাগু কিন্তু আমাদের দেয়া আছে আর চাচ্ছে হচ্ছে সংখ্যা দুইটি নির্ণয়। তাহলে সুতরাং সংখ্যা দুইটির লসাগু, তাহলে লসাগু কত হবে 3 এর 4 12 আর তার সাথে হবে x, কারণ যেটা কমন সেটা হবে আর কমন ছাড়া অংশটি গুণ হবে। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি, কি বলতে পারি 12x আমাদের 180 আছে, তাহলে আমরা x বলতে পারি 180 ডিভাইড বাই 12। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা কত পাবো 15 পাবো। তাহলে যদি 15 পাই তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 15। তাহলে সুতরাং একটি সংখ্যা 3 ইন্টু 15, তার মানে আমরা বলতে পারি 45, ও অপর সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা, এখানে দ্বিতীয় তোমরা ভাষাটি লিখতে পারো, দ্বিতীয় সংখ্যা কত হবে 4 ইন্টু 15, তাহলে কত হবে 60। তাহলে আশা করি তোমরা দুইটি সংখ্যা পেয়ে গেছো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে আমাদের কি বলছে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। তাহলে একই রকম ঘটনা আমরা ঘটাতে পারি, অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ। তাহলে আমরা কি কি লিখব, অনুপস্থিত, তাহলে দেওয়া আছে অনুপস্থিত ছাত্র অনুপাত উপস্থিত ছাত্র, তাহলে সমান কত আছে 1:4। সুতরাং অনুপাতের কি লিখবো আমরা যোগফল, তাহলে 1 প্লাস 4, তাহলে রেজাল্ট আসলো কত 5। এখন বলা হচ্ছে অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরা, তাহলে সুতরাং অনুপস্থিত ছাত্র সংখ্যার মোট ছাত্র সংখ্যার শতকরা, তাহলে আমরা অনুপস্থিতটা পাচ্ছি 1, মোট ছাত্র পাচ্ছি 5, আর গুণন হচ্ছে 100, এটা হবে 100। হ্যাঁ, তাহলে 20 হবে, তাহলে আমরা বলতে পারি 20% হচ্ছে আমাদের শতকরা অ্যান্সার। এরপরের প্রশ্ন আছে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে 28% ক্ষতিতে
বিক্রয় মূল্য কত হবে? কারণ ক্রয় মূল্য নিশ্চয়ই 100 টাকা, সেখান থেকে ক্ষতি হচ্ছে 28 টাকা। তাহলে আমরা বলতে পারি 2 আর 7, তাহলে 72 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য সমান 72 অনুপাত 100। তাহলে 72/100, তাহলে এখানে 25 আর 18, তাহলে আমরা পাচ্ছি 18 অনুপাত 25 অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পিতা পুত্রের একটি অঙ্ক আছে। তো 6 নং প্রশ্নটি, তাহলে মনে করি পিতার বর্তমান বয়স x বছর। তাহলে সুতরাং পুত্রের বর্তমান বয়স কত হবে? অবশ্যই টোটাল বয়স থেকে আমরা x বাদ দিব। প্রথমে ছিল দুইজনের বয়সের সমষ্টি 70 বছর, 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত একটা আছে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, কি লিখতে পারি? প্রশ্ন মতে x থেকে 7 পূর্বে মানে বাদ যাবে, হ্যাঁ, আর 70 - x তার সাথে বাদ যাবে 7 বছর, তাহলে হবে বলছে 5:2। দেখো এই যে 5:2, হ্যাঁ। তাহলে আমরা এখন কি পাবো? উপরে যাবে x - 7, নিচে আসবে 70 থেকে আমরা 7 বাদ দিয়ে দিই, তাহলে 63 - x = 5/2। তারপর আমরা কি করব? আড়াআড়ি, এটা কিন্তু x, হ্যাঁ, আড়াআড়ি গুণ করে দেই। আমরা কোন গুণটা আগে করব? আমরা এই গুণটা আগে করব। তাহলে 2x - 14 = 3 × 5 = 15, 5 × 6 = 30, 31, 315 - 5x। তাহলে আমরা কি বলতে পারি? 2x + 5x = 315 + 14, তাহলে 7x = 9, আর এখানে হচ্ছে 2 আর 3। তাহলে এখন আমরা x টাকে রেখে দেই, 3 × 9/7। তাহলে 7 দিয়ে কাটাকাটি করি, 4 7 কত? 28, আর থাকে 4, 4 7 7 49। তাহলে x এর মান পাওয়া গেল 47। তাহলে সুতরাং পিতার বয়স কত হলো? পিতার বর্তমান বয়স হচ্ছে 47 বছর, এবং পুত্রের বর্তমান বয়স হবে 70 থেকে 47 কি যাবে? বাদ যাবে। তাহলে 3 আর এখানে তাহলে 2, 23 বছর। এখন কথা ছিল যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 5 বছর পর পিতার বয়স হবে, তাহলে 47 থেকে 5 যোগ হবে পরে, মানে কি হবে নিশ্চয়ই তোমরা জানো এটা। তাহলে 52 বছর, এবং 5 বছর পরে পুত্রের বয়স হবে 23 + 5 বছর। তাহলে রেজাল্ট পাওয়া গেল 28 বছর। তাহলে সুতরাং অনুপাত, তাহলে আমাদের কি চেয়েছে? অনুপাত। তাহলে অনুপাত হচ্ছে 52:28। তাহলে 52/28 কাটাকাটি করলে হচ্ছে 26/14, 13/7। তাহলে রেজাল্ট আসতেছে 13:7।